এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা যাচ্ছে না। কমিশনের উচিত নিজের স্বতন্ত্রতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করা। দুপুরে বগুড়ার আলতাফুন্নেসার খেলার মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদি, জেলা সমন্বয়ক অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসিস সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না, সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডি ও ড্রোন ক্যামেরা কেনা হবে এবং এই বিষয়ে সরকার 400 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি আরো বলেন, বিগত 3টি সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখা হবে। তাদের আপাতত তাদের পাসপোর্টের এটা কমায় দেওয়া, এটা আমরা তো একটা অনেক দেশ তো একটা না, অনেকগুলি দেশ তো এটা নিয়ে একটা আলোচনা হয়েছে, তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব। আর 2 নাম্বার হচ্ছে এরা ম্যাক্সিমাম কিন্তু যারা আছে এরা আমরা বিমানে ভ্রমণ করার চেষ্টা করে, যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বুঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে দায়িত্ব পালন করবে 1.5 লাখ পুলিশ। এছাড়া সারা দেশে নিয়োজিত থাকবে 5.5 লাখ থেকে 6 লাখ আনসার সদস্য। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অংশীজনদের সাথে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে উদ্বেগ নেই বলে জানান তিনি। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা আর একটু বেশি, আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। এছাড়া বৈঠকে এআই এবং ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করা, কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যখন হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি। বলেন, সরকার চালাতে গিয়ে ভুল ত্রুটি হয়, যা শেখ হাসিনারও হয়েছে, তবে তাকে নিরপরাধ উল্লেখ করে খালাস চান মোহাম্মদ আমির হোসেন। গত 16 অক্টোবর টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ওই দিন হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনের সাফারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ, ফের সাক্ষ্য মঙ্গলবার। তাইলে কি দাঁড়ালো? এবং সেই জেলা থেকেও একজন করে সাক্ষী এসছে। কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী, তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে, সেই ক্ষেত্রে
ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক নয়, এটাই বোঝাতে চাই। জুলাই গণঅভ্যুত্থানকালে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে করা মামলায় বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা এর আওতায় পড়বে না। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% বা ন্যূনতম 2000 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। আর এই মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শিক্ষকরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতিও পালন করছেন। সেই সঙ্গে চলছে অনশন কর্মসূচিও। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। খোলা আকাশের নিচে 9 দিন ধরে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের এই কর্মসূচি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের দাবিগুলোর সঙ্গে। 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে চলছে শিক্ষকদের কর্মবিরতি ও আন্দোলন। অন্তর্বর্তী সরকার 5% ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। জাতি গঠনের কারিগর শিক্ষক, সেই শিক্ষক কেন আজ রাজপথে আজ 9 দিন যাবত দাঁড়িয়ে আছে, অনশন ধর্মঘট করছে কেন? এই আন্দোলনে সর্বস্তরের মানুষ প্লাস সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিরা একত্র প্রকাশ করার জন্য এখানে এসেছে। কিন্তু আমাদের দাবিটা শুধুই মানছে না শুধু শিক্ষা উপদেষ্টার কারণে। হ্যাঁ, তার জন্য আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। আমরা অনেক বৈষম্যের শিকার এমপিভুক্ত শিক্ষকেরা, আর এই যতদিন পর্যন্ত এই প্রজ্ঞাপন না আসবে আমরা এভাবে এই সংগ্রামে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। আমরা চাই আমাদের এই আন্দোলনকে সফল করে আমরা 20% আদায় করব ইনশাআল্লাহ। অতি দ্রুতই আমাদের দাবি দাবা মেনে নেওয়া হোক, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। বিভিন্ন আমলারা বিভিন্ন প্রজেক্টে যেভাবে টাকাটুকু আমরা মিডিয়ার মাধ্যমে শুনি, বিভিন্নভাবে তারা হরিলুট করতেছে, তছরূপ করতেছে, কিন্তু শিক্ষকের বেলায় সবসময় কি হয় যে রাষ্ট্রের কোষাগার খালি হয়ে যায়। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন চলছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 71-এ যে ঐক্য তৈরি হয়েছিল তাতে ভাঙন ধরাতে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অপরাজনীতি করে যাতে দেশ ছেড়ে পালাতে না হয় সেই সংস্কৃতি থেকে সবাইকে দূরে থাকতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দীপাবলি উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কাজ করতে চায়। বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি যে আমরা এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না। আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতি একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই।
সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দল কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠন সহজ হতো। রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয় পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না, তখনই সেটা জাতীয় প্রশাসন হয়ে যায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাতক্ষীরায় ছাত্র যুব সমাবেশে তিনি মন্তব্য করেন। এদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, একটি দলের গড়িমসির কারণে জাতি সংকটের দিকে এগোচ্ছে। বিকেলে জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এই কথা বলেন। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। দেশব্যাপী জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনের পূর্বে গণভোট, প্রশাসনের দলীয়করণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ছাত্র ও যুব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হিন্দু সম্প্রদায় সহ সারা দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে। তিনি আরো বলেন, অতীতের বিভিন্ন সরকার হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করলেও তাদের উন্নতি ঘটেনি। এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। তালা কলার হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবে। অন্যদিকে বিকেলে বাইতুল মোকাররমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, একটি দলের গড়িমসির কারণে জাতি সংকটের দিকে এগোচ্ছে। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে খুনের ঘটনায় বেরিয়ে এসেছে প্রেম ঘটিত চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন হন জুবায়েদ হোসাইন। যদিও খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন। সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী এসব তথ্য জানিয়েছেন। জুবায়েদ গত 1 বছর ধরে পুরান ঢাকার আরমানি টোলার 15 নূর বক্স লেনে বর্ষাকে প্রাইভেট পড়াতেন। রোববার বিকেল 4:45টার দিকে ওই বাসার 3য় তলায় তাকে খুন করা হয়। ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়। সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। তার মৃত্যুর 29 বছর পর এলো এই আদেশ। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন আজ সোমবার মঞ্জুর করেন আদালত।
আর সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ, এই ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেয় আদালত। সালমান শাহ ঢাকার ইস্কাটনে তার ফ্ল্যাটে 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর পিতা কমরউদ্দিন আহমেদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন, কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে 1997 সালে 24 জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। সেই রিভিশনটা হলো যে পিবিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন এবং আদালত আরেকটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো যে কমরউদ্দিন চৌধুরী যে প্রথম যে দরখাস্ত করেছিলেন যে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য, সেই দরখাস্ত আমলে নিয়ে রমনা থানা যাতে এইটা তদন্ত করে এবং একটা এজাহার দাখিল করে, এজাহার আদালত বরাবর দাখিল করে, এটা জন্য নির্দেশনা দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। এবং যারা আছেন এই যে বুক খুলিয়ে এতদিন ঘুরে বেরিয়েছেন আর কি, যে এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 249। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 942 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 310 জন, ঢাকা বিভাগে 203 জন, বরিশাল বিভাগে 139 জন, চট্টগ্রাম বিভাগে 114 জন, খুলনা বিভাগে 55 জন, ময়মনসিংহ বিভাগে 33 জন, রাজশাহী বিভাগে 63 জন, রংপুর বিভাগে 23 ও সিলেট বিভাগে 2 জন ভর্তি হয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালী পূজা ও দীপাবলি উৎসব আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে। দীপাবলি অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব উদযাপন করা হয়। কালী পূজার এই আরাধনাকে শ্যামা পুজো বা মহানিশি পূজাও বলা হয়। রাজধানীর শাঁখারীবাজার, তাঁতিবাজার ও সূত্রাপুর সহ পুরান ঢাকার অনেক এলাকায় মণ্ডপে বেশ ঘটা করে শ্যামা পূজা হয়। রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালী মন্দির, বরদেশ্বরী কালী মাতা মন্দিরে কালী পূজার আয়োজন রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B985 এর আয়োজনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। এছাড়া শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে যে জাতীয় নির্বাচন আসছে, সেই জাতীয় নির্বাচনে আপনারা সবাই যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা সবাই, আপনারা যেহেতু ব্যাংকের কর্মচারী, সবার সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে। আপনারা ঘরে ঘরে যান, বিভিন্ন ঘরে ঘরে যায় আজকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য কথা বলেন। আজকে আমাদের কৃষি ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্টরা সকল জায়গায় বসে আছে, তারা কোনো না কোনোভাবে বিএনপির যাতে ক্ষতি হয়, বদনামি হয়, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করায়। সংবাদ শেষ করব শতবর্ষী নিম গাছের খবর দিয়ে। বাংলাদেশের শতবর্ষী আম গাছ, জাম গাছ, বট গাছের দেখা মিললেও এবার নতুন করে দেখা মিলেছে শতবর্ষী নিম গাছের। দেশে এই প্রথমবারের মতো সাভারে পাওয়া গিয়েছে বটবৃক্ষের আদলে অস্বাভাবিকভাবে শতবর্ষী নিম গাছ। 17 ফিট ব্যাসার্ধ এবং প্রায় 2 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে গাছটির ডালপালা। প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। 17 ফুট ব্যাসার্ধের শতবর্ষী এই বিশাল নিম গাছটি ঘিরে রয়েছে মুখরোচক গল্প কাহিনী। কথিত আছে গাছটিকে আজ পর্যন্ত কেউ কাটতে পারেনি এবং যারা কাটার চেষ্টা করেছে তারাও বিভিন্নভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত। এমন সব ভৌতিক গল্প কাহিনী রয়েছে স্থানীয়দের মুখে মুখে।
বটবৃক্ষের আদলে অস্বাভাবিক আকারের শতবর্ষী নিম গাছটি ডালপালা রয়েছে প্রায় 2 বিঘা জায়গা জুড়ে। গাছটির সন্ধান মিলেছে রাজধানী লাগোয়া সাভার উপজেলার দ্বীপখ্যাত কাউন্দিয়া ইউনিয়নের মাঝিরদিয়া গ্রামে। তাদের বয়স এখন প্রায় 100-র কাছাকাছি। তারা বলতেছে আমরা ছোটকালে এরকমই দেখছি। আমি তো প্রথম দেখছি, আমার হয় না 104। কেউ বলছেন 500 বছর, আবার কেউ বলছেন 200 বছর বয়স হয়েছে গাছটির। তবে কেউ বলতে পারছেন না কবে, কখন, কিভাবে লাগানো হয়েছে গাছটি। শুধু এই ওয়ার্ডের বলবো না, এটা কাউন্দিয়া ইউনিয়নবাসীর তথা সাভার উপজেলার বাসীর এটা গৌরব বা এটা একটা ইতিহাস ঐতিহ্যের স্থান পাওয়ার মতো একটা গাছ। গাছটিকে কেন্দ্র করে 1995 সালে নিমতলা কালী মন্দির নামে গড়ে উঠেছে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির। এছাড়াও নিয়মিত গাছটির পূজা করেন এ সম্প্রদায়। পূজার সময় এর মানে অনেক কিছু করে, এটা দিয়ে দাদা দেখে গেছে, তার দাদাও দেখে গেছে, সবাই এত বড় দেখতে। গবেষকরা বলছেন বটবৃক্ষের আদলে এত বড় নিম গাছ দেশের কোথাও এর আগে দেখা যায়নি। সরকারি উদ্যোগে গাছটিকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে স্থান দেয়া সম্ভব। যদি প্রকৃতই জানা যায় যে হ্যাঁ এই গাছের বয়স কয়েক শত বছর, তাহলে অবশ্যই যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এর নাম খোদাই করা থাকবে। রাজধানী লাগোয়া সাভার উপজেলার দ্বীপখ্যাত কাউন্দিয়া ইউনিয়নে অবস্থিত এই শতবর্ষী নিম গাছটি, যে নিম গাছটিকে ঘিরে তৈরি হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়। আর সাভার উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যমতে নিম গাছটি 16 ফিট ব্যাসার্ধ এবং 3 বিঘা জায়গা জুড়ে অবস্থান করছে। এই নিম গাছের শতবর্ষিতা প্রমাণ এবং এর ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে সরকারের যথাযথ উদ্যোগ কামনা করছে সাভারবাসী এবং এই গ্রামবাসী। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার।